রাত ৭টার মধ্যে সিলেটের গণ্ডি পেরোনোর কথা। সেখানে তাদের গাড়ি এখনও ঢাকার ত্রিসীমানায়। জ্যাম দিয়ে ভর্তি ঢাকার রাস্তাঘাট, তার উপর মধ্য রাস্তায় ধর্মঘট পড়েছে। সম্পূর্ণ রাস্তা পরিবর্তন করতে হয়েছে। মধ্যে আবার মোস্তফা সাহেবদের গাড়ি ব্রেকডাউন খেয়েছে। সেটাকে মেরামত করতে ৩ ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। এখন সন্ধ্যা নেমেছে, আঁধার হয়েছে পৃথিবী। তন্ময়দের গাড়ি নিরবচ্ছিন্ন রাস্তা ধরেছে। রাস্তার দুই পাশে ফেলে যাচ্ছে সারি সারি গাছ, দালান কোঠা। তন্ময়ের গাড়ির পেছনে ৩টা গাড়ি সোজাসাপটা সারি করে আসছে। একটা গাড়িও আগপাছ হচ্ছে না। দীপ্ত বসেছে তন্ময়ের গাড়িতে। তার দুই পাশে অরু এবং সাবিহা। সে তার দুই বোনের মধ্যে লেপ্টে আছে। ড্রাইভিং সিটে তন্ময় এবং তার পাশে অয়ন। তন্ময় ড্রাইভ করার পাশাপাশি টুকটাক আলোচনা করছে অয়নের সাথে। দীপ্ত নড়ে চড়ে উঠছে একটু পরপর, যেন তার অস্বস্তি হচ্ছে। আমাকে চেপে মেরে ফেলবে নাকি? তুই তো বললি আমাদের সাথে লেপ্টে বসতে চাস। বলে বড় পাপ করে ফেলেছি, আমাকে মুক্তি দাও প্লিজ। হেসে অরু জানালার দিকে চেপে গেল। হঠাৎ দীপ্ত শব্দ করে বায়ুদূষণ করে বসল। নিস্তব্ধ গাড়ির মধ্যে শুধু তার উচ্চ শব্দের বায়ুদূষণের আওয়াজ শোনা গেল। চমকে উঠেছে অরু, সাবিহা। পরপর শব্দ করে হাসতে লাগল। লজ্জায় হতবম্ব ছোট দীপ্ত, কিন্তু এখন লজ্জা দেখাবার সময় নেই। হঠাৎই সে পেট দুই হাতে চেপে ধরল। হুট করে ভীষণ পেট ব্যথা করছে। দীপ্ত হু হু করে কেঁদে উঠল। আমার আর্জেন্ট ২ ধরেছে তন্ময় ভাইয়া, ইটস ভেরি আর্জেন্ট। পেটের মধ্যে খুটুর মুটুর করছে, কিছু একটা করো। আমি বোধহয় প্যান্টেই করে বসবো, মানে গাড়িতেই। তন্ময় অস্পষ্ট স্বরে সিট বলে দ্রুত গাড়ি থামালো। একটু অপেক্ষা করতে পারবি না? একদম না, আটকে রাখ, দেখছি। তন্ময় চারপাশে নজর বোলালো। আশেপাশে শুনশান নীরবতা। এদিকটায় বাড়িঘর নেই তেমন, তবে কিছুটা দূরে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। সে আবারও গাড়ি স্টার্ট করলো সেখানটায় গাড়ি থামাবে বলে। পেছনে দীপ্ত এতটুকু ধৈর্য ধারণ করতে পারছে না। অরু দীপ্তর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ওই তোর সামনেই বাড়ি, আর একটু অপেক্ষা কর সোনা। তন্ময়ের গাড়ি থামতেই পেছনের গাড়িগুলো থেমে গেল। মোস্তফা সাহেব কাজ খুলে মাথা বের করে ছেলের উদ্দেশ্যে বললেন, কী সমস্যা তন্ময়? তন্ময় মোস্তফা সাহেবের গাড়ির সামনে এসে দাঁড়ালো। ইশারায় তার গাড়ি দেখিয়ে বলল, দীপ্তর বাথরুম পেয়েছে, সেটেল করে আসছি। তোমাদের অপেক্ষা করতে হবে না, তোমরা যেতে থাকো। আচ্ছা, আসো তাহলে। মোস্তফা সাহেবদের গাড়িসহ বাকি দুটো গাড়ি চলে গেল। গাড়ি যেতেই দীপ্ত নড়ে চড়ে পেট ধরে দ্রুত পায়ে বেরিয়েছে। পেট ব্যথায় তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। অয়ন বেরিয়ে দীপ্তকে ধরে রেখেছে। ছেলেটা ব্যথায় ব্যাঙের মতো লাফাচ্ছে। তন্ময় অরু আর সাবিহার উদ্দেশ্যে বলল, তোদের কারো বাথরুম ব্যবহার করতে হবে, এখনই করে নিতে পারিস। সামনে বাড়িঘর পাওয়া মুশকিল, খুব নীরব অঞ্চল পড়বে বাকিটা রাস্তা। সাবিহা অরুর দিকে তাকালো। অরু মাথা দোলালো। তার বাথরুম ব্যবহার করতে হবে না, সাবিহারও প্রয়োজন নেই। তাহলে গাড়ি লক করে যাচ্ছি, ভেতরেই থাক। গাড়ি লক করে দীপ্তকে নিয়ে তন্ময় এবং অয়ন একটা কোয়ার্টার বাসার সামনে এলো। এই বাড়িটার দরজা খোলা, বাকি দুটোর সদর দরজা আটকে রাখা। সেখানে করাঘাত করার থেকে ভালো খোলা বাড়ি থেকে সাহায্য চাওয়া। একজন বৃদ্ধা দরজার সামনে চেয়ার পেতে বসে আছে, হাতে লাঠি। তন্ময় তাকে জিজ্ঞাসাবাদ করল, বাথরুম ব্যবহার করা যাবে? বৃদ্ধা ভীষণ শৌখিন প্রজাতির মানুষ। তিনি লাঠি হাতে উঠে দাঁড়ালেন। হাসি মুখে দীপ্তকে সাথে নিয়ে ভেতরে ঢুকলেন। তন্ময় পিছু পিছু গেল। দীপ্তকে বাথরুমে দিয়ে বেরিয়ে আসলো। পেছনের পকেট থেকে একটা সিগারেট বের করল। সিগারেটখানা ঠোঁটে গুজে ধরল। আঙুলের ফাঁকে ফাঁকে কিছুক্ষণ লাইটার ঘুরালো। এক সময় সেটা দ্বারা সিগারেট ধরিয়ে টান মারল।
মাথা উঁচু করে আকাশের পানে নিকষ কালো ধোঁয়া ছেড়ে দিল। তার চোখ অয়নের দিকে যেতেই অয়ন কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, ভাই তুমি সিগারেট খাও? হুম, মাঝে সাঝে। আমি এসব মোটেও খাই না। এগুলো খেলে তো ক্যান্সার হয়, হৃৎপিণ্ড পুড়ে ছারখার হয়ে যায়। তন্ময় হাসল। অয়নের কাঁধ চাপড়ে বলল, আমি তো তোকে প্রায়ই দেখি আলী চাচার দোকানে দাঁড়িয়ে সিগারেট খেতে। অয়ন ঠোঁট কামড়ে ফেলল। ভালো সাজতে গিয়ে খারাপ হয়ে গেল। লজ্জিত অয়ন হেসে বলল, ভাই ওই আর কি মাঝে মধ্যে। সিগারেট খাওয়া বাবা পছন্দ করেন না, তাই কমিয়ে দিয়েছি। তবে হুটহাট মাথায় চড়ে বসলে খাই একটু আধটু। সেম ভাই, আমারও। ছাড়ার চেষ্টা করেছি কিন্তু পারি না। আছে নাকি দিব? আছে দুটো। অয়ন নিজের পকেট থেকে একটা বের করে ঠোঁটে গুছল। সিগারেটটা তন্ময়ের লাইটার দিয়ে ধরালো। দুজন নিস্তব্ধতায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। নির্জন পরিবেশ, শীতল আবহাওয়া, দুই একজনের যাতায়াত দেখা যাচ্ছে। মিনিট খানেক পর দীপ্ত বেরিয়ে আসলো, চোখে মুখে তৃপ্তির হাসি। তন্ময় শুধালো, এখন ভালো লাগছে? হ্যাঁ, ভীষণ। কি যে খারাপ লাগছিল তখন, বলে বোঝানো যাবে না। হেসে অয়ন দীপ্তকে নিজের ঘাড়ে তুলে নিল। দীপ্ত ভয়ে চেঁচিয়ে উঠল। পরপর নিজেকে সামলে নিয়ে আনন্দে পা দোলাচ্ছে। কোলে ওঠায় যে কি আরাম তা সে মুখে বলবে না। পুরুষ মানুষ কোলে চড়ে নাকি? গাড়ির সামনে আসতেই অয়ন নামিয়ে দিল দীপ্তকে। তন্ময় ড্রাইভিংয়ে উঠে বসল। পাশেই অয়ন। দীপ্ত সেই দুই বোনের মধ্যে গিয়ে বসেছে। চিন্তিত সুরে অরু বলল, ব্যথা কমেছে? হুম। খিদে পেয়েছে এখন প্রচণ্ড। সাবিহা বলল, বাবার গাড়িতে খাবার আছে, দাঁড়া, গাড়িটা আমরা ধরে নিই। অরু বলল, কিছুক্ষণ পর ডিনারের জন্য নিরিবিলি জায়গায় গাড়ি পার্ক করা হবে, তখন খেয়ে নিস। ততক্ষণ আমি অপেক্ষা করব? আলবৎ করবি। মোস্তফা সাহেবের গাড়ি ধরতে তন্ময়ের আধা ঘন্টা লেগেছে মাত্র। 4টা গাড়ি এখন একসাথে চলছে। মোস্তফা সাহেবের গাড়ির পাশে গাড়ি নিয়ে তন্ময় শব্দ করে বলল, দীপ্তর খিদে পেয়েছে। রাত 8টা এখন। সিলেটের সীমানা ধরতে কমসে কম আরও 2-3 ঘন্টা লাগবে। অর্ধেক রাস্তাও শেষ করেনি। পূর্ব অঞ্চলে গাড়ি থামাবো, সেখানটা পরিষ্কার পরিচ্ছন্ন। মানুষজনের যাতায়াতও ভীষণ কম। তাই করো তাহলে। তন্ময় একটানে সামনে চলে গেল। মিনিট 10-এর পর গাড়ি থামিয়েছে পর্বতের চূড়ায়। এখানে টুকটাক পাথরের মেলা। হলদি স্ট্রিট লাইটের খাম্বা গাড়া বড় সড়ক, চারপাশ উজ্জ্বল। এখান থেকে আকাশের চাঁদ স্পষ্টভাবে কাছে দেখায়, যেন হাত বাড়ালেই ছুঁয়ে দেখা যাবে। গাড়ি থেকে নেমে এসেছে মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব এবং ওহি সাহেব। পরপর আকাশও বেরিয়ে এসেছে। শুধু বিবাহিত নারীগণ গাড়িতেই। অরু, সাবিহা, রবি মোস্তফা সাহেবদের সঙ্গে। তারা বোনেরা মিলে গাড়ি থেকে খাবার এনে বাপ চাচাদের হাতে দিয়ে যাচ্ছে। অরু তন্ময়ের পছন্দের ডিশ প্লেটে নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে সবে। তন্ময় গাড়ির বোনাটের উপর বসে আছে। প্লেট তার হাতে ধরিয়ে অরু নিজের খাবার আনতে চলে গেল। খাবার নিয়ে এসে অয়নের পাশে দাঁড়ালো। তার অয়নের সাথে জমে ভালো। কথায় কথায় বলল, অয়ন ভাইয়া, এখান থেকে চাঁদ দেখতে বেশ স্বচ্ছ লাগছে, তাই না? হুম। বিষয়টি এমন, আমাদের ওদিকে দালান কোঠা এবং গাছগাছালির মেলা। সেখান থেকে চাঁদ দূর আসমানে দেখায়, তবে এখানটা সম্পূর্ণ ফকফকা। নদীর ঝিলসে যাওয়া পানিবিহীন তৃতীয় কিছু নেই, তাই আমরা সরাসরি দেখতে পাই চাঁদটাকে। মনে হয় এই তো কাছে, হাত বাড়ালেই ছুঁতে পারবো। হুম। সাথে নদীর দিকে লক্ষ্য করো, চাঁদ প্রতিফলিত হয়েছে। মনে হচ্ছে নদীর মধ্যে আরেকটা চাঁদের পৃথিবী। দুজন গল্পে মশগুল। এই দুজনকে সাবিহা আর চোখে দেখে তন্ময়ের পাশে এসে দাঁড়ালো। দুই ভাই বোন একটু খাচ্ছে তো আর একটু চাঁদের দিকে তাকাচ্ছে। না হলে গল্পে মশগুল দুই ব্যক্তির দিকে।
যারা দুনিয়া ভুলে প্রকৃতির প্রেমে ডুবে বসেছে। পৃথিবীর মানুষগুলো আসলেই নিষ্ঠুর। সিলেট 4টি জেলা নিয়ে গঠিত। সিলেট সদর, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ। সিলেট সদর জাফলং নিয়ে বিশ্ব পরিচিত। জাফলংকে প্রকৃতির কন্যাও বলা হয়। তেমন মৌলভীবাজার বিশ্ববিখ্যাত মাধবকুণ্ড জলপ্রপাতের জন্য। হবিগঞ্জ বিশ্বব্যাপী পরিচিত চায়ের জন্য। অপরদিকে সুনামগঞ্জের নাম উজ্জ্বল করে দেশবন্ধু মিষ্টি এবং পাথর। জবেদা বেগমের পিতৃস্থান সিলেট শহরের মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার মনু নদীর তীরে অবস্থিত। শহরটি চা বাগান ও গ্রীষ্মমণ্ডলীয় বনগুলোর জন্য সুপরিচিত। বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগান মৌলভীবাজারে অবস্থিত। মৌলভীবাজার উপজেলা শ্রীমঙ্গলে জবেদা বেগমের পিতৃস্থান। খানবাড়ি বেশ সুনামধন্য পরিবার তার। মৌলভীবাজার জেলার চেয়ারম্যান নারায়ণ মজুমদারের সাথে জবেদা বেগমের বাবা হুশিয়ার সাহেবের খুব ভালো বন্ধুত্ব। তার উপর মৌলভীবাজারের সুনামধন্য রেস্টুরেন্ট খানবাড়ির মানে হুশিয়ার সাহেবের, এবং সাথে তাদের বেশ কিছু মিষ্টি জাতীয় জিনিসের বিজনেস রয়েছে। 5 ভাইয়ের একমাত্র বোন এবং হুশিয়ার সাহেব ও জয়তুন বেগমের একমাত্র কন্যা হিসেবে জবেদা বেগম ছোট থেকেই ভালোবাসায় বড় হয়েছেন। আদরের মেয়ে জামাই হিসেবে মোস্তফা সাহেব সেই আদরে ভাগ বসিয়েছেন। তাকে এক প্রকার মাথায় তুলে রাখা হয়। ঠিক তাদের দুজনের ভাগ এসেছে তন্ময়ের কাঁধে। সে তার নানা বাড়ির চোখের মণি। তেমনি সাবিহা, তাদের মূল্য সেখানে অপরিসীম। গাড়ি মৌলভীবাজার মনু নদীর তীরে এসে পৌঁছেছে। কাছ নামিয়ে ওরু মাথা বের করে দিয়েছে জানালা দিয়ে। হুড়মুড়িয়ে চোখে মুখে বাতাস ছুঁয়ে গেল। সম্পূর্ণ নির্জন চারপাশ। কাকপক্ষীও নেই কোথাও। গাড়ি থেকে ওরু বড় নদীর এক ঝলক পেয়েছে। রাতের চাঁদের আলোয় জ্বলজ্বল করছে নদীর পানি। নদীটাকে ঘিরে আছে উঁচু নিচু গাছ। ওরুর ইচ্ছে করছে গাড়ি থেকে নেমে যেতে, দৌড়ে ছুটে যেতে নদীর সামনে নগ্ন পায়ে চারপাশে হাঁটতে। 2-1 বার পা ভেজাতেও মন চাইল, কিন্তু এত রাত করে এটা কখনোই সম্ভব নয়। এদিকে তন্ময়ের নানা বাড়ি থেকে সমানে কল আসছে, এখনও কেন তারা পৌঁছায়নি। পুরো বাড়ি তাদের অপেক্ষায় বসা। এমত অবস্থায় মনু নদীর তীর পর্যবেক্ষণ করার সময় কই। মন খারাপ করে ওরু তাকিয়ে রইল। গাড়ি চলছে, ওরু নদীর চারপাশ দেখছে। শুনেছে মনু নদী বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদী। নদীটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও সিলেট জেলার একটা অংশ। এই নদীর দর্শন করতে বিভিন্ন জেলা, বিভিন্ন দেশের মানুষ আসে। ওরু ভাবছে কাল সকাল সকাল সে এখানে চলে আসবে। ওরুর বিচলিত চেহারা লক্ষ্য করে সাবিহা বলল, ভাই, নদীর সামনে যাওয়া যাবে না? না, এত রাত করে যাওয়া ভালো না। এখানে প্রায়ই ডাকাতি হয়। সব জায়গায় খারাপ লোক মেলে। রিস্ক না নেওয়াই ভালো। সাবিহা ওরুর কানে ফিসফিস করে বলল, কাল তুই আর আমি আসব। ওরু খুশি হয়ে গেল। একটিবার নিজ চোখে চারপাশ না দেখলে তার শান্তি মিলবে না। তাই সে দ্রুত গতিতে মাথা নেড়ে বলল, আচ্ছা। উপজেলা শ্রীমঙ্গলে সীমানায় পৌঁছেছে তাদের গাড়ি। 20 মিনিটের রাস্তা অতিক্রম করেই পেয়েছে বিশাল জমিন নিয়ে তৈরি খানবাড়ি। সাদা রঙে রাঙানো বাড়ি থেকে সদর দরজা অবধি। বাড়ির চারপাশ বড় বড় দেয়াল দিয়ে আটকানো। কারুকার্য করা চারপাশের দেয়াল। দেয়ালের উপরে বড় বড় কাঁটা ব্যবহার করা হয়েছে। তার কারণ রাত বিরাতে ডাকাতি, চোরের হামলা হতেই পারে। দেয়ালের বাহির ভেতর দিয়ে উঠেছে আসমান ছোঁয়া গাছগাছালি। এই রাতের আধারে একটা ভুতুড়ে বাড়িও বলা যেতে পারে। ভুতুড়ে বাড়ি বললেও বাড়ির সৌন্দর্য একাংশেও ঘাটতি পড়বে না। সদর দরজার সামনে একজন সুস্বাস্থ্যবান বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। ইনি হুশিয়ার খান, জয়তুন বেগমের স্বামী, জবেদা বেগমের বাবা এবং তন্ময়ের নানা। ঘণ্টা ধরে তিনি এখানেই ঘুরঘুর করছেন, যেন বাড়ির ভেতরে মন টিকছে না।
গাড়ি দেখে তিনি স্পষ্ট বাংলা ভাষায় আওয়াজ দিলেন ছেলেদের। তবে তাতে সিলেটি টান রয়েই গেল। এই আবু বক্কর, শফিক, রাসেল, মোজাহিদ, বাইরে আয় তাড়াতাড়ি। আব্বা, আসতাছি। বলতে বলতে মোজাহিদ সাহেব লুঙ্গি পরে বেরিয়ে এলেন। তার পেছনে এসেছে তার বড় মেয়ে কলি, ১৯ বছরের যুবতী। অন্য দিনগুলো হলে এই সময় কলি ছেঁড়া জামা কাপড় পরে নিজের ঘরে পড়ে থাকত। তবে আজকের দিন আর অন্য দিন তো এক নয়। আজকের দিন অন্য দিনের থেকে ভিন্ন, তাই সে সুন্দরভাবে সেজেগুজে আছে। পরপর শফিক সাহেবও বেরিয়ে এসেছেন। তার সাথে এসেছে স্ত্রী নাজমা। মোস্তফা সাহেব আগে শ্বশুরের কাছে এলেন, জড়িয়ে ধরে বললেন, ভালো আছেন আব্বা? আলহামদুলিল্লাহ বাবাজান, ভালোই আছি। চলো চলো, বাইরে দাঁড়ানো লাগবে না। তন্ময় সাবিহাকে দেখে তাদের বুকে জড়িয়ে নিলেন হুঁশিয়ার সাহেব। পরপর সালাম জানালেন আনোয়ার সাহেব, ওহি সাহেবকে। মাথায় হাত বুলিয়ে দিলেন অরু, রুবি এবং দীপ্তর। আলাপ আলোচনার মধ্যে ঢুকছেন ভেতরে। মুজাহিদ সাহেবদের সঙ্গে তন্ময়, অয়ন, আকাশও লাগেজ নিচ্ছে ভেতরে। ঘন্টার পর ঘন্টা সফর করে সকলেই বেশ ক্লান্ত। সেদিনের মতো আলাপ আলোচনা বা গল্পগুজব করা হয়ে ওঠেনি। মুক্ত করে রাখা কক্ষগুলোতে যে যার মতো ঘুমিয়ে পড়েছে। অরু তার ২ বোন সাবিহা আর রুবির সাথে ঘুমিয়েছিল। বেশ ভোর করেই ঘুম ভেঙে যায় তার। বিছানা ছেড়ে এসে জানালার পর্দা সরিয়ে দেয়। ভোরের স্নিগ্ধ অস্পষ্ট প্রভার দেখা মিলল। সে কি অমায়িক দৃশ্য! তাকিয়েই থাকতে ইচ্ছে করল। ২ হাতে চুল খোপা করতে নিয়ে বাথরুমে ঢুকে পড়ল। ফ্রেশ হয়ে কাপড় চোপড় পরিবর্তন করে সুন্দরভাবে তৈরি হয়ে নিল। ঘড়ির কাঁটা এখন ৬টায়। বিছানার সামনে গিয়ে সাবিহাকে ডেকে উঠালো। সাবিহা নড়ে চড়ে উঠে বসে আবারও হেলে দুলে পড়ে গেল। তারপর অরুর টানে পুনরায় উঠে বসে। দুলতে দুলতে বাথরুমে চলে যায়। এই ফাঁকে অরু কক্ষের বাইরে উকি দিল। কেউ নেই। সম্পূর্ণ নিস্তব্ধতা বিরাজমান চারপাশে। মনে হচ্ছে বাড়ির কেউ এখনও ওঠেনি। ভালোই হয়েছে। সাবিহার সে বিনা দ্বিধায় চলে যেতে পারবে। কিন্তু অরুকে অবাক করে দিয়ে সাবিহা ফ্রেশ না হয়ে পুনরায় বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তাকে আবারও ঠেলতে লাগলো অরু। সাবিহা অস্পষ্ট ঘুমন্ত স্বরে বলল, মনু নদী আমরা ঢাকায় ফিরে যাওয়ার দিন দেখে যাব। কেমন? আজ মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে যাব। তুই বরং এখন ঘুমিয়ে পড়। গতকাল রাতে আমি ভাইয়ের সাথে কথা বলেছি। দুপুরের খাবার খেয়ে আমরা বেরোব। সত্যি? আল্লাহর ওয়াস্তে আমাকে ঘুমাতে দে। বলতে না বলতেই সাবিহার সেলফোনে শব্দ করে বসল। ঘুমো ঘুমো চোখে স্ক্রিনে তাকালো। অয়নের মেসেজ। সাবিহা না দেখার ভান করে মরার মতো ঘুমিয়ে পড়ল। অরু অশান্ত মনে বিছানায় বসল। সিলেট এসে বেশ কয়েকবার এসেছে। এতবার এসে শুধু শ্রীমঙ্গল ঘুরেছে পুরোটা। তবে মাধবকুণ্ড জলপ্রপাত তার দেখা হয়নি, না সেদিকে তার যাওয়া হয়েছে। কিন্তু আজ দেখতে পারবে। তারা ভ্রমণে বেরোবে। ভাবতেই অরুর মন থেকে মনু নদী বেরিয়ে গেল এখনকার জন্য। সাবিহার পাশে সেভাবেই গুটিসুটি মেরে শুয়ে পড়ল। অরুর ঘুম ভেঙেছে যখন, তখন ঘড়ির কাঁটা 12টা 20-এ। বাহ, ভালোই ঘুম দিয়েছে। বিছানায় নিজেকে একা পেল অরু। সাবিহা, রুবি কেউই নেই। মুখ ধুয়ে দ্রুত পায়ে বেরিয়ে পড়ল বৈঠকখানার উদ্দেশ্যে। সবাই বৈঠকখানায় উপস্থিত। উপর থেকে দেখতে লাগছে জনসভা। অরুকে দেখে নাজমা বেগম হেসে বললেন, তাড়াতাড়ি খেয়ে নাও। অরু আর চোখে তন্ময়কে খুঁজল। আশেপাশে নেই। চেনা জানা মানুষদের সাথে দেখা করতে গিয়েছে হয়তো। খেয়ে দিয়ে অরু পুরো বাড়ি ঘুরতে আরম্ভ করল। 17 কক্ষ নিয়ে খান বাড়ি। এক একটা কক্ষের বিশালতা প্রখর। বাড়ি ঘুরে নেমেছে বাড়ির চারপাশ দেখতে। চারপাশে গাছ আর গাছ। তবে বাড়ির বাম পাশে ফুলের বাগান দেখা গেল। অরু সেখানে কিছুক্ষণ বসে রইল। উঠে হাঁটা ধরল বাড়ির পেছনের পুকুর পাড়ের দিকে।
পুকুর পাড়ের জায়গাটুকু অরুর খুব পছন্দের। সে গতবার যখন এসেছিল বেশিরভাগ সময় এখানেই বসেছিল। পুকুরের পানি, চারপাশের গাছ, পাখিদের ডাক, মাথার উপরে নীল আসমান, সব কিছুই আকৃষ্ট করে তাকে। পাজোড়া থমকে গেল অরুর। পুকুরের সামনে তন্ময় দাঁড়িয়ে, শুধু দাঁড়িয়ে নয়, দাঁড়িয়ে সেলফোনে কথা বলছে। এখন বিষয়টি হচ্ছে, সে কি সামনে এগোবে নাকি চলে যাবে। ভাবতে না ভাবতেই চোখ গেল দূরবর্তী একটা স্থানে। কেউ উকি দিয়ে আছে। অরু ভালোভাবে পর্যবেক্ষণ করে চিনতে পারল কলিকে। এই মেয়ে এভাবে উকিঝুঁকি দিচ্ছে কেন? তন্ময় হুট করে পেছনে তাকালো। এভাবে দাঁড়িয়ে আছিস কেন? হঠাৎ কণ্ঠে ভড়কে গেল অরু। পুকুর পাড় দেখতে এলাম। উকিঝুঁকি মেরে? তন্ময় শুধু অরুকেই দেখে। ওই যে লুকিয়ে থাকা কলিকে কেন দেখছে না? আর অরু তো উকিঝুঁকি দিচ্ছিল না। সে তো সত্যি সত্যিই পুকুর পাড় দেখতে এসেছে। তন্ময় এখানে দাঁড়িয়ে এটা কি সে জানতো নাকি? উকিঝুঁকি দিচ্ছি না, কথাগুলো বলে পায়ের জুতো জোড়া খুলে নগ্ন পায়ে মাটিতে হেলে দুলে হাঁটতে লাগলো। ধীর পায়ে নামলো পুকুরের পানিতে। শুকনো সিঁড়িতে বসে পা জোড়া ভিজিয়ে দিল। আহ, আরাম! এই সুখের কোনো বর্ণনা নেই। শীতল উষ্ণতায় মন স্বাচ্ছন্দ্যে দুলছে। মাথা ঘুরিয়ে অরু তন্ময়কে হাতের ইশারায় ডাকল, আসেন। অরুকে এখন কতটা আবেদনময়ী লাগছে তা সে একদমই উপলব্ধি করতে পারছে না। এই যে বাতাসে উঠতে থাকা চুলগুলো দিশেহারা, ওড়নাখানার সিঁড়িতে মেলে আছে, পুকুরের পানিতে বেসামালভাবে পা দুলিয়ে চলেছে, প্রাণ খুলে হাসছে। হঠাৎ করে ঘুরে তন্ময়কে ডাকছে। তন্ময় সারা শব্দ না করলে মুখ বাঁকিয়ে আবারও পা দোলাতে ব্যস্ত হয়ে উঠছে। এই দৃশ্যটি একটা রোমান্টিক ফিল্মের মতো দেখতে লাগছে। তন্ময়কে কয়েকবার চলে যাওয়ার জন্য পা বাড়াতে দেখা গেল। পা বাড়িয়ে আবারও একই জায়গায় দাঁড়াচ্ছে। চলে যেতে নিয়েও যাচ্ছে না। অরু প্রশ্ন করল, আজ আমরা যাচ্ছি তো মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে? তন্ময়ের জবাব এলো সময় নিয়ে, এক্সাইটেড। আপনি গিয়েছিলেন তন্ময় ভাইয়া? কয়বার? সাবিহা আপু 2 বার গিয়েছে। হিসেব নেই। কই, আমাকে তো কখনো সাথে নিলেন না। আপনি আমাকে কোথাও নেন না। আচ্ছা, আপনি এত দেরি করে উত্তর দেন কেন? আমি কি প্রশ্ন করেছিলাম সেটাই ভুলে যাই। পেছন থেকে শব্দ পেয়ে অরু মাথা ঘোরালো। কলি তন্ময়ের পাশে এসে দাঁড়িয়েছে, মাথায় লম্বা ঘোমটা দেওয়া। লজ্জায় মাথা উঁচু করছে না। মাথা নিচু রেখেই বলল, দাদাজান ডাকছেন আপনাকে। এই দৃশ্যটি সচক্ষে দেখে একটা বাংলা নাটকের কথা মনে পড়ল অরুর। সেখানে এমন একটা দৃশ্য ছিল। শহরের নায়ক পরিবারের কথায় বাধ্যতামূলক বিয়ে করে গ্রামের মেয়ে। তো বিয়ের পরের দিন নায়ক উদাসীন ভঙ্গিতে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। নায়িকা ঠিক এভাবেই পাশে এসে দাঁড়ায়। অরুর হাসি পেল, তবে সে হাসল না। এতক্ষণ ধরে ভাবছিল এই মেয়েটা কখন উকিঝুঁকি বন্ধ করে বেরিয়ে আসবে। অবশেষে এসেছে। তার প্রশ্ন করতে ইচ্ছে হলো, কেন দাঁড়িয়েছিলে এভাবে লুকিয়ে? পরিস্থিতি লজ্জাজনক হবে বিধায় জিজ্ঞেস করল না, বরং শুধালো, কলিয়াপু, আমাদের সাথে আসছো তো? তুমি তো নিশ্চয়ই প্রায়ই যাও। একইভাবে ধীর আওয়াজে জবাব এলো, না, যাওয়া হয় না। বাড়ি থেকে যাওয়ার অনুমতি নেই। এমনি তো মেয়েদের এত ঘোরাফেরা করতে নেই। মা বলেছেন বিয়ের পর শুধু স্বামী নিয়েই যেতে। দারুণ ব্যাপার। ভালো কথা বলেছ আপু। আমিও একমত এই বিষয়ে। ঘোরাফেরার জন্য কি বিয়েটা করে ফেলব? কলির জবাব পেল না, তবে তন্ময়ের চোখ রাঙানো দেখল অরু। ভারী গলায় তন্ময় কলিকে বলল, যাও, আসছি আমি। সাধারণত মামাতো বোনদের সাথে তন্ময়ের দেখা সাক্ষাৎ হয় না, তাই সে সর্বদাই তুমি ব্যবহার করে এসেছে। সচরাচর তুই ছোট সকলের ক্ষেত্রে সে ব্যবহার করে না। তুমি বা আপনিতেই সীমাবদ্ধ। কলিকে দ্বিধায় পড়তে দেখা গেল।
এই যে একটু গিয়ে আবার ফিরে তাকাচ্ছে। ওরও কলির যাওয়ার পানে তাকিয়ে একান্ত ভাবনায় বিভোর। এই কলির হাবভাব সুবিধার লাগছে না। তার মন বলছে মেয়েটির মধ্যে বেশ ঘ্যাপলা রয়েছে। অরুকে এখনও পা ভিজিয়ে বসে থাকতে দেখে তন্ময়কে বিরক্ত হতে দেখা গেল। যেতে নিয়ে পুনরায় ফিরে এসে বলল, উঠে আয়। অরু যেন তন্ময়ের উঠে আয় বলার অপেক্ষাতেই ছিল। মুহূর্তেই দ্রুতগতিতে উঠতে নিতেই বেসামাল ভঙ্গিতে পুকুরে পড়ে গেল। পুকুরের পরিষ্কার পানি তন্ময়ের চোখে মুখে ছিটকে এসেছে। শার্টের কিছু কিছু জায়গায় ফোঁটা ফোঁটা পানি স্পষ্ট। অরুর নাক মুখে পানি ঢুকেছে। ভেজা চুলগুলো সর্বাঙ্গে লেপ্টে আছে। মুখের সামনে থেকে কিছু চুল সরিয়ে উঠে দাঁড়ালো। কোমর সমান পানি, কামিজ শরীরের সাথে মিশে আছে। পেটের দিকটা দৃশ্যমান। প্রত্যেকটা অঙ্গের ভাঁজ বোঝা যাচ্ছে। তন্ময়ের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। আপাতত সে অরুর দিকে ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে আছে। তাকে দেখে বোঝার উপায় নেই সে রেগে আছে নাকি না। অরু ভেবে নিয়েছে তন্ময় রেগে আছে, তাই আগেই ভয়ার্ত গলায় বলল, ধমকাবেন না, আমি ইচ্ছে করে পড়িনি, পা পিছলে পড়েছি। এখানটা পিচ্ছিল হয়েছিল, আমি কি সেটা জানতাম? দীর্ঘশ্বাস ফেলে তন্ময় এগিয়ে আসলো, হাত বাড়িয়ে দিল অরুর দিকে। অরু হাত ধরে দুষ্টু হাসল। সে না উঠে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে তন্ময়কে টান মারল। আচমকা টানে তন্ময় কিছুটা ব্যালেন্স হারিয়ে ফেলে। এক পা পুকুরে পড়ে যায়, অন্য পা সিঁড়িতে থেকে যায়। লম্বা পা জোড়ার ফলে নিজেকে সামলে নিতে পেরেছে, কিন্তু অদ্ভুত এক জায়গায় হাত ছুঁয়ে দিয়েছে। তন্ময়ের বাম হাত অরুর কোমর ধরে। তার লম্বা আঙুলগুলো অরুর পাতলা কোমর অনায়াসেই জাপটে আছে। অরু নিজেও পাথরের ন্যায় দাঁড়িয়ে। এমত অবস্থায় সম্মুখীনে পড়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছে বলা যায়। তন্ময়ের দেহ তার সাথে ছুঁই ছুঁই প্রায়। গরম শ্বাস প্রশ্বাস মুখ থুবড়ে পড়ছে। বুকের ওঠানামার গতি গুণে ফেলা যাবে। হৃদয়ের অস্বাভাবিক গতি কমাতে অরু পিছু নিতে যেয়ে অনুভব করল কোমরে থাকা তন্ময়ের আঙুল নড়ছে, যেন চারপাশ স্পর্শ করছে। অরু থরথর করে কেঁপে উঠল। তার গাল থেকে ঘাড় অবধি লাল আভায় রাঙিয়ে গিয়েছে। লজ্জায় সেভাবেই ডুবে গেল পুকুরে। তন্ময় পুকুরে পড়া পাটা উঠিয়ে নিয়েছে। ডুবে থাকা অরুর দিকে আর চোখে তাকিয়ে দ্রুত পায়ে চলে গেল। কিছুক্ষণ পর রুবি ওড়না হাতে পুকুর পাড়ে হাজির হলো। ভাই বলল, তুই পুকুরে পড়ে গিয়েছিস নাকি? বলেই অরুকে ওড়না দিয়ে পেঁচিয়ে নিয়েছে। হাত ধরে উঠাতে উঠাতে বলল, তোর কবে হেলদোল হবে? কিভাবে পড়ে গেলি বলতো? আরেকবার কি পড়ে দেখাবো? আজ্ঞে না। সিঁড়ি বেয়ে উঠতে নিয়ে অরু খেয়াল করল তার জুতো জোড়া সিঁড়ির মাথায় গুছিয়ে রাখা। সে তো গাছের কাছটায় রেখেছিল, এখানে কিভাবে চলে এলো? অয়ন উপরতলার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে, হাতে চায়ের কাপ। তার হাতে চা দিয়ে গেছে একটা যুবতী মেয়ে, বয়স 18-19 হবে, নাম রুবাইয়া, আবু বক্কর সাহেবের মেয়ে। অয়নকে দেখেই লজ্জায় লাল নীল হয়ে পড়ছে। বিষয়টি অয়ন শুধু একাই লক্ষ্য করেনি, সাবিহাও করেছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায়নি। প্রতিক্রিয়া না দেখানো সাবিহাকে খেয়াল করে অয়ন আনমনেই হেসেছে এবং এখনও হেসে যাচ্ছে। আর চোখে দেখল সাবিহা আসছে। অয়ন দৃষ্টি দুরাসমানে নিবদ্ধ করে চায়ের কাপে চুমুক বসালো। সাবিহাকে দেখেও না দেখার ভান করে রয়েছে। সাবিহা এসে গলা খাকারি দিয়ে উঠল, তুমি সিলেটে আগে এসেছ? হুম, বহুবার। সব কিছু ঘুরেছ? টুকটাক। ট্যুরে এসেছিলাম বন্ধুবান্ধব, তাদের ভাই ব্রাদার এবং তাদের গার্লফ্রেন্ডদের নিয়ে। বড়সড় ট্যুর দিয়েছিলাম বলা যায়। সাবিহার চোখ মুখ অন্ধকার হয়ে গেল, তবে তা লুকায়িত। ইনিয়ে বিনিয়ে প্রশ্ন করল, তোমার? অয়ন উদাসীন ভঙ্গিতে বলল, গার্লফ্রেন্ড? হুম, ছিল না। আমি তো তখন একতরফা তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম।
সাবিহা লজ্জা পেল, সাথে বিষণ্ণতা অনুভব করল। টপিক পরিবর্তন করার জন্য বলল, তোমার কাজকর্ম নেই, এভাবে হুট করে এসেছো, বাড়ির সবাই জানে? তোমার শ্বশুর শাশুড়ির কথা বলছো তো? তারা জানেন, তবে এটা নয় যে তাদের পুত্রবধূর সাথে এসেছি। জানেন বন্ধু বান্ধবদের সাথে ট্যুরে গিয়েছি। বেশি বেশি বকবে না, ওকে? মুহূর্তেই দুজনের চারপাশে নিস্তব্ধতা বিরাজমান। অয়নার কথা বলছে না। সাবিহা চোখ মুখ অন্ধকার করে দাঁড়িয়ে আছে। ছেলেটা কি পাজি! কথা বলতে কি নিষেধ করেছে? বেশি বকবক করতে নিষেধ করেছে। এভাবে তো কোনো কথাই সাবিহা শোনে না। আজ শুনে উদ্ধার করে ফেলেছে একদম। সাবিহা বিড়বিড় করে চলে যেতে পা বাড়ালো। অয়ন পিছু ডাকল, সাবিহা। অন্যমনস্ক ভঙ্গিতে সাবিহা জবাব দিল, হুম। আমি তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতেই পারি না। অন্য মেয়েদের দিকে তাকানো তো দূরের বিষয়। মানে? অয়ন রহস্যময়ভাবে হাসল। চা শেষ করে কাপটা সাবিহার হাতে ধরিয়ে দিল। পাশ কেটে যাওয়ার সময় ছুঁই ছুঁই হয়ে গেল। সাবিহা কিছুক্ষণ অবুঝের মতো দাঁড়িয়ে রইল। অয়নের বলা কথাগুলো আবারও ভাবতে বসল। অয়ন কি ভেবেছে? সাবিহা জেলাস রুবাইয়াকে নিয়ে? হুম, কখনোই না। মনে মনে একথা বললেও তার ব্যথিত হৃদয় ঔষধ পেয়ে গেল। ওরও জিন্সের সাথে একটা ফতুয়া পরেছে, গলায় স্কার্ফ ঝুলিয়েছে, চুলগুলো উঁচু করে ঝুঁটি করে নিয়েছে, মাথায় সানগ্লাস লাগিয়েছে। আপাতত ভালো মানের গ্রিপের জুতা পরেছে। তন্ময় বলে গিয়েছে গ্রিপের জুতো পরতে। হয়তো সে আগে থেকেই সন্দেহ করেছে ওরু উঁচু হিল পরে বেরোবে, তাই ওয়ার্নিং দিয়ে গিয়েছে। সাবিহ গ্রিপের জুতো পরে তৈরি হয়ে নিয়েছে। জলপ্রপাতে যাওয়ার রাস্তা বেশ দুর্গম এবং পিচ্ছিল, তাই সতর্ক হয়ে পথ চলতে হবে তাদের। হুঁশিয়ার সাহেব বৈঠকখানায় বসা, হাতে পান, মুখে দেবেন দেবেন ভাব, তবে দিলেন না। চুন আঙুলে নিয়ে বললেন, সাবধানে যাইবা সকলে, সময় কইরা ফিরা আসবা। সমস্যা হইলে কল দিবা, আমি আইজ বাসায় আসি। সবাই মাথা নাড়ালো, বুঝেছে যেন। তারা মোট ৮ জন রওনা হবে। তন্ময়, অরু, অয়ন, সাবিহা, দীপ্ত, আকাশ, রুবি এবং কলি। সবাই তৈরি হয়ে চলে এসেছে। জবেদা বেগম টিফিন বাক্স ধরিয়ে দিয়েছেন গাড়িতে রাখার জন্য। বেশ কিছু পানির বোতল এবং প্রয়োজনীয় সরঞ্জাম। তাদের সাথে বিশ্বস্ত ড্রাইভার যাবে। হুঁশিয়ার সাহেব তাদের একা ছাড়তে চাইছেন না। বাড়ির সামনে বড় মাইক্রোগাড়ি দাঁড় করানো। ওরও জানালার সিট বেছে নিয়েছে এবং সে সর্বপ্রথম উঠে বসেছে। এক্সাইটমেন্টে তার গলা ধরে আসছে। কখন পৌঁছাবে? কিছুক্ষণ আগের হৈহুল্লোড় আপাতত নিস্তব্ধতায় পরিণত হয়েছে। বৈঠকখানায় মুরব্বিদের সভা বসেছে। মোস্তফা সাহেবের পাশে জবেদা বেগম, দুজন পাশাপাশি বসে আছেন। উল্টো পাশে হুঁশিয়ার সাহেব, বাম পাশে আনোয়ার সাহেব, ওহি সাহেবও রয়েছেন। আবু বক্কর সাহেব, মোজাহিদ সাহেব এবং বাকিরাও পাশাপাশি দাঁড়িয়ে। হুঁশিয়ার সাহেব এবার হাতের পান মুখে গুজে দিলেন। আঙুলের মাথায় থাকা চুন থেকে কিছুটা মুখে দিয়ে মোস্তফা সাহেবের উদ্দেশ্যে বললেন, জয়া তোমারে বলেছে নিশ্চয়? মোস্তফা সাহেবের মুখের ভঙ্গিমা জানাচ্ছে তাকে কিছুই বলা হয়নি। জবেদা বেগম বললেন, আমি কিছু বলিনি। আচ্ছা, আমি তাইলে বলি। আব্বা। হুঁশিয়ার সাহেব হাতের ইশারায় মেয়েকে চুপ থাকতে বললেন। আয়েশ করে বসে ধীরে সুস্থে বললেন, কলির জন্য পাত্র খুঁজতাছি। মেয়ে বড় হইছে, বিয়া তো দিতে হইব। মোস্তফা সাহেব বুঝে ফেললেন নদীর পানি কোথায় গড়াচ্ছে। তিনি এমন কিছুর প্রত্যাশা মোটেও করেননি। উপস্থিত সকলের সামনে নিশ্চুপ রইলেন। হুঁশিয়ার সাহেব আবারও বলতে লাগলেন, মোজাহিদ তন্ময়কে পছন্দ করেছে কলির জন্য। শুধু ওই না, সবাই কলির জন্য তন্ময়কে পছন্দ করেছে। আমারও মনে হয় তন্ময়ের থেকে ভালো আর কেউই হইতে পারে না।
এখন তোমাদের মতামত আশা করতাছি। পুত্রবধূ হিসেবে কলিকে কেমন লাগে? তাড়াহুড়া নাই, ধীরে সুস্থে ভাইবা জবাব দিবা। মোস্তফা সাহেব মাথা নিচু করে বসা। জবেদা বেগমকে ভীষণ ব্যাকুল দেখাচ্ছে। তিনি স্বামীর হাত ধরতে চেয়েও ধরছেন না, অস্থির চোখে তাকিয়ে আছেন। মোস্তফা সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বাবা, আমি আপনার সাথে আলাদা করে কথা বলতে চাই। মোজাহিদ সাহেবের চোখ মুখ কুঁচকে গেল সামান্য। তিনি চেহারায় ভদ্রতা বজায় রেখে বললেন, আলাদা কথা বলার কি আছে? সামনাসামনি বলেন। মেয়ে আমার, আমি শুনতে চাই যা বলার আছে আপনার। তন্ময়ের জন্য আমার মেয়ের থেকে ভালো মেয়ে আর পাবেন নাকি? হুঁশিয়ার সাহেব চোখ রাঙালেন। রক্ত এত গরম কেন? ঠান্ডা হও, নিজের রুমে যাও। তিনি উঠে দাঁড়ালেন। মোস্তফা সাহেবও সঙ্গে সঙ্গে উঠলেন। হুঁশিয়ার সাহেবকে সাহায্য করে এগিয়ে নিচ্ছেন ডান পাশে। এদিকটায় হুঁশিয়ার সাহেবের নিজের কক্ষ। কক্ষে উপস্থিত আছেন জয়তুন বেগম। তিনি বিছানায় বসে জিকির করছেন। হুঁশিয়ার সাহেব চেয়ারে বসলেন। দরজা লাগিয়ে অপর পাশের চেয়ার টেনে মোস্তফা সাহেব বসলেন। মনে প্রাণে নিজেকে প্রস্তুত করছেন। মনের গহীনে লুকিয়ে থাকা কথাগুলো তিনি আজ বলতে চাচ্ছেন। এতে কিছুটা নার্ভাস অনুভব করছেন। হুঁশিয়ার সাহেবের রিয়াকশনে চিন্তায় মাথায় ঘুরপাক খাচ্ছে। হুঁশিয়ার সাহেব সান্ত্বনা দিয়ে বললেন, যা মনে আছে বলে দাও, বেশি চাপ নিও না। বাবা, তন্ময়কে তো আপনি জানেন কেমন ধরনের ছেলে, সেটার সাথেও পরিচিত। খুবই ইন্ট্রোভার্ট, অনুভূতি ব্যক্ত করতে জানে না। ছোট থেকে একঘেয়ে স্বভাবের, আপনজন ছাড়া কাউকেই চেনে না। তুমি যদি এগুলো নিয়ে চিন্তা করো তাহলে সব চিন্তা বাদ দাও। তন্ময় কেমন সবাই জানে, যেমন আছে তেমনই পছন্দ সকলের। বিছানায় বসা জয়তুন বেগম বললেন, তুমি বাধা না দিয়া শোনো পোলাডা কি কইবার চায়। পুরো কথা না শুইনা কথা কও কেন? হুঁশিয়ার সাহেব চোখ উল্টিয়ে তাকালেন স্ত্রীর দিকে। তারপর মোস্তফা সাহেবকে কথা বলতে ইশারা করলেন। মোস্তফা সাহেব পুনরায় বলতে লাগলেন, যতই নিজের অনুভূতি লুকিয়ে রাখুক না কেন, বাবা হয়ে আমি ওর আচার আচরণ মুখ দেখেই সব বুঝতে পারি। হুঁশিয়ার সাহেব হেলদোল ছেড়ে এবার শক্তপোক্ত হয়ে বসলেন। মন দিলেন কথা শোনায়। তার মনে হচ্ছে কাহিনী গভীরে যেতে চলেছে। মোস্তফা সাহেব একটু থেমে আবারও বলতে লাগলেন, 2-3 বছর আগের কথা। একদিন হুট করে গভীর রাতে তন্ময় আসে আমার রুমে। কোনো দ্বিধাবোধ ছাড়াই বলে ফেলে সে অরুকে বিয়ে করতে চায়। অরুকে চিনেছেন তো? আমার ছোট ভাই আনোয়ারের একমাত্র মেয়ে। তখন অরু মাত্র 10ম শ্রেণীতে পড়ত। ওকে খাওয়াতে পড়াতে শোয়াতেও সবাইকে কাঠখড় পোড়াতে হতো। এতটাই ছোট ছিল সে, বাড়ির আদরের রাজকন্যা। সেই মেয়েকে আমার দামড়া ছেলে হুট করে এসে বলছে বিয়ে করবে। আমি তখন কি বলবো বা করব বুঝতে পারিনি। আমি খুব আগে থেকেই লক্ষ্য করেছি তন্ময়ের বিহেভিয়ার। ও সবসময় বেশ প্রোটেক্টিভ ছিল অরুর ক্ষেত্রে। অরুর সব কিছু নিজেই হ্যান্ডেল করত। তবে আমি এতটা সিরিয়াস হয়ে ভেবে দেখিনি। অরু আমার নিজের মেয়ের মতো, আমার দ্বিতীয় মেয়ে, আদরের মেয়ে। ওর জন্য খারাপ চাইব না, নিজের ছেলের প্রয়োজনেও না। তন্ময়কে বোঝাই এটা অসম্ভব, অরু খুব ছোট তার জন্য, বা বিয়েটা এখন একদমই সম্ভব না। কিন্তু আমার ছেলের মাথায় তখন জেদ ভর করেছে, সে বিয়ে করবেই করবে। আমি তখন ভীষণ রেগে যাই, মাথা গরম করে চট দিয়ে বসি, বলি অরুর আশেপাশে ঘেঁষতে না। ছেলের জেদের সামনে একটা প্রমিসও করে বসি, যদি অরু নিজে এসে আমাকে বলে সে তন্ময়কে বিয়ে করতে চায়, তাহলে আমি সব কিছু পেছনে ফেলে তাদের বিয়ে দেব। এসব নিয়ে আমার আর আপনার মেয়ের মধ্যে বড়সড় একটা ঝগড়া বিবাদও হয়। মাথা গরম করে আমি খুব খারাপ ব্যবহার করে বসি, তার চরিত্র নিয়ে কথা তুলি। এই কারণবশত তখনই আপনার নাতি আর মেয়ে বাড়ি ছাড়ে। সেই থেকে তারা এই পর্যন্ত, মানে 3টা বছর ধরে অন্য ফ্ল্যাটে ভাড়া ছিল। মা হুট করে গিয়েছে দেখে ফেরত আসতে বাধ্য হয়।
জয়তুন বেগমের চোখজোড়া বড় হয়ে আছে। তিনি বিস্ময় নিয়ে বললেন, এই ব্যাপার আমারও একটু সন্দেহ সন্দেহ লাগতাছিল বাবা। হুঁশিয়ার সাহেব ধমকালেন, রাখো তোমার বাবা। তোমার বাবা যে আমার মাইয়ার চরিত্র নিয়ে কথা তুলছে শোনো নাই? এর একটা বিচার হোক আগে, পরে সব। কি আমার ভালা মানুষটা, তুমিও তো কম গালিগালাজ অপবাদ করো নাই আমারে, সেই ক্ষেত্রে ইহা কিছুই না। জয়তুন বেগম স্বামীকে চুপ করিয়ে মেয়ে জামাইয়ের দিকে দৃষ্টিপাত করলেন। আমার নাতি তো লাখে একটা, ওরে ওরুর জন্য কেন মানতাছো না? মা, আমি মানছি না তা নয়, আমার সমস্যাটা অরুকে নিয়ে। আমি ভেবেছি এটা তন্ময়ের একতরফা পছন্দ। ছোট থেকে তারা আপন ভাই বোনের মতো বড় হয়েছে, হুট করে সেখানে বিয়ে, তা আবার বয়সের এতটা গ্যাপ, আমার কাছে মানানসই লাগেনি। তার উপর পরিবার, আমার যত্নশীল পরিবার হয়তো দুই ভাগ হতে পারে। আমি জানি তন্ময়ের জন্য অরুকে চাইলে আমার ভাই এক পায়ে রাজি হয়ে যাবে। সে তন্ময়কে খুবই পছন্দ করে, কিন্তু তার স্ত্রী সুমিতা রাজি হবে না বোধহয়। সুমিতার মেঝো ভাইয়ের একটা ছেলে আছে, সেই ছেলের জন্য অরুকে চেয়েছে। সেখানে সুমিতা তার মেয়ে দিতে রাজি। আমি বুঝিয়েছি, তবুও মনে হয় না কোনো কাজ হবে, কারণ সুমিতা ছোট থেকেই অবহেলায় বড় হয়েছে। আমাদের বাড়িতে বউ হয়ে আসার পর ভাইদের দেখানো ভালোবাসাটা দেখে সেটাকে সব কিছু ভেবে বসেছে। যতদিন তার ভুল না ভাঙে বিয়েটা অসম্ভব। হুঁশিয়ার সাহেব বললেন, আনোয়ার জানে? মানে বাড়ির সবাই জানে? না, আমি, আপনার মেয়ে আর তন্ময়, ব্যাস, আর কেউই জানে না। আমি জানতে দেইনি। আমার ভাইগুলো পাগল, বিশেষ করে আনোয়ার। সে যদি এগুলো জানে এই বিয়ে সম্পূর্ণ করেই ছাড়বে, তাতে স্ত্রীর সম্মতির অপেক্ষা করবে না। সংসার ভেঙে যাবে, তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপও করবে না। কিন্তু তার বড় ভাই, তার একমাত্র গার্ডিয়ান হিসেবে আমি এমনটা একদমই চাই না। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন হুঁশিয়ার সাহেব। কাহিনী খুব জটিল এবং বড়। মাথাটা ধরে গিয়েছে তার। তিনি জয়তুন বেগমকে বললেন, এক কাপ চা বানিয়ে দিতে বলো তো। জয়তুন বেগম চলে গেলেন। হুঁশিয়ার সাহেব শুধালেন, কি করতে চাও এখন? বুঝতে পারছি না। মোজাহিদ খুব আগ থেকেই তন্ময়কে মেয়ে জামাই করার আশায় ছিল। গতকাল শুনলাম কলি খুব পছন্দ করে তন্ময়কে। মোস্তফা সাহেবের মাথাটা বেশ ঝুঁকে গেল। এই ছেলেকে নিয়ে তিনি আর কত যন্ত্রণায় ভুগবেন। কিছু না করেও পরিবারের মধ্যে কূটনীতি করে চলছে। বাবা, আমি জানি মোজাহিদ ভাই রেগে যাবেন, কিন্তু আমার কিছুই করার নেই। খুব অসহায় হয়ে পড়েছি। কলি একটা অসাধারণ মেয়ে। আমার কোনো আপত্তি থাকতো না ওকে ছেলের বউ করে ঘরে আনতে, যদি সব কিছু নর্মাল থাকতো। আমার মনে হয় এই বিষয়ে খোলাখুলি কথা বলা দরকার মুজাহিদের সাথে, কিন্তু এখন নয়। তোমরা ঢাকা ফিরলে তবেই কথা বলবো, না হলে ঝগড়া বিবাদ হতে পারে। আপনার যা ভালো মনে হয় বাবা। ঠিক আছে, কিন্তু মনে রেখো, তোমাকে আমি ছাড়ছি না। হাত পা ধরে মেয়ে নিয়েছো আমার মেয়েকে হেনস্থা করার জন্য। মিটমাট কইরা নাও, নইলে মাইয়া আমার বাড়িতেই রাইখা দিমো। জি বাবা। মোস্তফা সাহেব উঠে বেরিয়ে পড়লেন। জবেদা বেগম চিন্তিত চেহারায় দাঁড়িয়ে আছে। দ্বিধার দেয়াল টপকে কিছু বলতে পারছেন না, আবার চুপও রইতে পারছেন না। স্বামীর পাশে দাঁড়াতে না পেরে তিনি খুব ব্যথিত অনুভব করছেন। এবার মোস্তফা সাহেব এগিয়ে এলেন। নরম সুরে আবদার করে বসলেন, এক কাপ চা হবে? জবেদা বেগম ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। কথার মানে বুঝে মাথা দোলালেন। দ্রুত কণ্ঠে বললেন, আনছি এক্ষুনি। রুমে নিয়ে এসো, আমি অপেক্ষায় তোমার। মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাঁঠালতলীতে অবস্থিত একটা ইকো পার্কে। পর্যটন কেন্দ্র হিসেবে অন্যতম বিখ্যাত ইকো পার্ক। এই স্থানটিতে বর্তমানে রেস্ট হাউস ও রেস্টুরেন্ট রয়েছে। এই ইকো পার্কের অন্যতম আকর্ষণ হল
মাধবকুণ্ড জলপ্রপাত, পরিকুণ্ড জলপ্রপাত শ্রী শ্রী মাধবেশ্বরের তীর্থস্থান এবং চা বাগান। ইকো পার্কে চলে গেলে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা অনায়াসেই ঘোরা যাবে। এই স্বপ্নে বিভোর অরূপ। সে পারলে সব কয়টি জায়গা ঘুরত। মৌলভীবাজার জেলায় ঢুকেছে গাড়ি। আজ ড্রাইভিং করছে আকাশ। তন্ময় কপালে আঙুল চেপে বসা, ভ্রুজোড়া কুঁচকে আছে সামান্য। হুট করেই তার মাথা ব্যথা শুরু হয়েছে, ভীষণ মাথা ব্যথা। ওরও নিজের কাঁধ ব্যাগে দুটো ফ্লাক্স এনেছে, একটা কফি আর একটা চায়ের। এখন সে তন্ময়কে সাধবে নাকি? পুকুর পাড়ের ঘটে যাওয়া ঘটনার পর থেকে বেশ লজ্জায় পড়েছে সে। মুখ ফুটে কথা বলতেও দ্বিধাবোধ করছে। সে তো শুধু তন্ময়কে পুকুরে ফেলতে চেয়েছিল, অথচ কি থেকে কি হয়ে গেল তখন। সাবিহার পাশে কলি বসেছে, পেছনে রুবি, দীপ্ত এবং অয়ন, সামনে তন্ময় এবং আকাশ। কলি চিন্তিতভাবে সামনে তন্ময়ের দিকে তাকাচ্ছে আর চোখে। অবশেষে লাজুক গলায় বলল, কপাল মালিশ করে দেব একটু। গাড়ির মধ্যে নিস্তব্ধতা বয়ে গেল। সকলেই ঘুরে ফিরে আর চোখে তন্ময় এবং কলির দিকে তাকালো। কলি লজ্জায় মাথা নিচু করে ফেলেছে, মুখ তুলে তাকাতে অবধি পারছে না। তার ঠোঁট জুড়ে লাজুক হাসি। কিন্তু অরুর বিষয়টা মোটেও পছন্দ হলো না। পরে ভাবল কলিও তার মতো তন্ময়ের আপনজন, বোন হিসেবে বলতেই পারে, তাতে নেগেটিভ ভাবার কিছুই নেই। নিজেকে বুঝিয়েও কেন যেন মন বুঝতে নারাজ। পরপর তন্ময়ের প্রত্যাখ্যান শোনা গেল, তার মালিশ লাগবে না। এবার সাবিহা অরুর হয়ে বলল, অরু কফি এবং চা দুটোই এনেছে, খাবি? গরম গরম কফি খেয়ে দেখ, ভালো লাগবে। তন্ময় কিছুক্ষণ চুপ রইল, তবে সময় নিয়ে মাথা দোলালো। একটু কফি খেলে মাথা ব্যথা কমতে পারে। অয়ন হাসি মুখে বলল, অরু, আমার জন্য প্লিজ। অরু হেসে উঠল, ঠিক আছে। আকাশ বলল, আমার জন্য। অরু শব্দ করে হাসল, আচ্ছা। এবার দীপ্ত, রুবিও খাবে বলছে। শুধু কলি কিছু বলছে না, চুপচাপ এক কোণায় বসা, লক্ষ্মী মেয়েদের মতো। অরু তাকে জিজ্ঞেস করল, আপু খাবে? না, আমি ঠিক আছি। সাবিহা বলল, কেন? খা কলি, ভালো লাগবে। আচ্ছা। অরু অবাক হলো বটে। সে জিজ্ঞেস করতেই খাবে না বলে দিল, সাবিহা জিজ্ঞেস করতেই হ্যাঁ বলে দিল। বিষয়টা কি? তবে অরু গুরুত্ব দিল না। সবাই পর্যাপ্ত পরিমাণের কফি পেল। অরু নিজের কফি শেষ করে বাহিরে নজর দিল। জানালা ভেদ করে দেখতে লাগলো সবুজের সমাহার। মনে হচ্ছে সে সবুজের পৃথিবীতে চলে এসেছে। চারপাশে সব কিছু সবুজ আবডালে সাজানো। বড় বড় সবুজ গাছগুলোকে লাগছে সবুজ পাহাড়। উঁচু উঁচু পর্বতে সবুজ ঘাসের মেলা। অরুর ইচ্ছে করল ছুটে যেতে সেই সবুজের দেশে। নগ্ন পায়ে হাঁটতে ইচ্ছে করল, সব কিছু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। উপজেলার বড়লেখার কাঁঠালতলিতে পৌঁছাতে পৌঁছাতে 4টা বেজে গিয়েছে। আর বেশি দেরি নয়, সামনেই ইকো পার্ক। কিছু মুহূর্তের অপেক্ষা এখন। সাবিহা নিজের ছোট ব্যাগ কাঁধে নিয়েছে। সেটা দেখে ওরও নিজের ব্যাগ কাঁধে নিয়েছে, যেন এখন থেকেই তৈরি হচ্ছে বেরোনোর জন্য। দূর থেকে ইকো পার্কের গেট দেখা যাচ্ছে। গাড়ি পার্ক করে নিজেদের ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে এসেছে প্রত্যেকে। ওরও সকলকে পেছনে ফেলে আগে হেঁটে চলে যাচ্ছিল। হঠাৎ টান অনুভব করল ব্যাগে। তন্ময় পেছন থেকে তার ব্যাগ টেনে ধরেছে। মাথা ঘুরিয়ে তাকালো, কিন্তু তন্ময় তাকে কেন ধরেছে বলেনি। সে তখন ড্রাইভার চাচার সঙ্গে কথা বলতে ব্যস্ত। আসমানের অবস্থা তেমন ভালো দেখাচ্ছে না। ধীরে ধীরে পরিষ্কার আকাশে ছোট ছোট মেঘ জমতে শুরু করেছে। ড্রাইভার বলছে আজ না যাওয়াটাই বেটার, কিন্তু অরুর জেদের বশে সকলকে যেতেই হবে। হাঁটা ধরল সামনে। কিছুটা হেঁটে চলে এলো মাধবকুণ্ড ইকো পার্ক গেটের সামনে। ইটের তৈরি গেট। গেটের উপরে সাদা কালো রঙে লেখা বন বিভাগ মাধবকুণ্ড ইকো পার্ক।
ছোট করে কেচি গেট রয়েছে চারপাশের ইটের মধ্যেখানে। গেটের ভেতরে আকাশি রঙের টি শার্টের সাথে কালো প্যান্ট পরে চেয়ার পেতে দারোয়ান বসা, হাতে লাঠি। 10 টাকার টিকিট কাটে জনপ্রতি, একজন করে মোট 8টি। নিজেদের টিকিট নিয়ে ঢুকে পড়ে। ঢুকতেই ওরু দৌড় লাগায়, সঙ্গে দীপ্ত। দুই পাশে সবুজ গাছ, মধ্যে দিয়ে যাচ্ছে আঁকাবাঁকা রাস্তা। পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। দেখা মিলছে নানান জাতের মূর্তির। রয়েছে বসার সিট। সাবিহা আর চোখে দৌড়ে ছুটে চলা অরুর দিকে তাকালো। তারও ইচ্ছে করছে দৌড়াতে, কিন্তু নিজেকে আটকে রাখল। তার পাশেই অয়ন দাঁড়িয়ে। অয়নের কাঁধে একটা ব্যাগ, সাথে তার হাতেও। হাতের ব্যাগটা সাবিহার। অয়ন আড়ালে তার কাছ থেকে নিয়ে নিয়েছে। যেন এতটুকু ভারের ব্যাগ সাবিহা ক্যারি করতে পারবে না। আমার ব্যাগ আমাকেই দাও, আমি নিলে কি সমস্যা? সমস্যা নেই। তাহলে? উফ, দেবে তুমি? সাবিহা আপু, ব্যাগটা আমি নেই। কি হয়েছে? আমার এতটুকু ওজনের ব্যাগ নিতে কোনো সমস্যা হচ্ছে না। সাবিহা ভীষণ রেগে গেল। লজ্জায় তার গাল দুটো লাল হয়ে উঠছে। এই যে হুট করে অয়ন তাকে আপু ডাকে, এটা কতটা লজ্জায় ফেলে ইদানিং তাকে, সেটা কি ছেলেটা জানে? আকাশ বিরক্ত সুরে বলল, অয়ন ব্যাগটা তোর জন্য ক্যারি করছে, এতে খারাপ কি? ছোট ভাই হিসেবে এতটুকু করতেই পারে। অয়ন মিষ্টি করে হাসল। সাবিহা হনহনিয়ে অয়নকে পিছু ফেলে চলে গেল। ছোট ভাই ছোট ভাইয়ের মতো থাকে না কেন তাহলে? ডিস্টার্ব কেন করে সাবিহাকে প্রতিনিয়ত? পেছনে অয়ন জিহ্বায় কামড় বসালো। মজা করতে গিয়ে রাগিয়ে দিয়েছে। আকাশ না জেনে সেখানে কেরোসিন ঢেলে দিয়েছে। এখন অয়নকে বেশ কাঠখড় পোড়াতে হবে তার মহারানীকে মানাতে। গেট থেকে 10-15 মিনিট হাঁটতেই দেখা মিলল সেই আশ্চর্য সৌন্দর্যের নিদর্শন মাধবকুণ্ড জলপ্রপাত। পাথুরিয়া পাহাড়ের গা বেয়েই মাধবকুণ্ড জলপ্রপাতের সৃষ্টি। গঙ্গামারায় প্রবাহিত হয়ে যাওয়া জলধারা প্রায় 162 ফুট উচ্চতা থেকে মাধবছড়া দিয়ে প্রবাহিত হচ্ছে এই জলপ্রপাত। দৈর্ঘ্য প্রায় 83 মিটার। উঁচু পাথরের টিলার উপর থেকে অবিরাম গতিতে ঝর্ণা আছড়ে পড়ছে নিচে। প্রায় 180 ফুট উপর হতে অবিরাম গতিতে জলরাশি নিচে পতিত হওয়ার ফলে নিচে সৃষ্টি হয়েছে একটা কুণ্ড। আর এই কুণ্ডের প্রবাহমান বারিশার মতো স্রোতধারা শান্তির বাড়িধারার মতো মাধবছড়া দিয়ে প্রবাহিত হচ্ছে। শান্তির প্রতীক। অরুর চোখ জুড়িয়ে গেল এই সৌন্দর্যে। পাশেই প্রত্যেকে নিজেদের ব্যাগপত্র রেখেছে। অরু নিজেরটা ফেলে পাশে দাঁড়ানো তন্ময়কে প্রশ্ন করল, এটা কতটা উঁচু তন্ময় ভাইয়া? কত উঁচু থেকে পানি পড়ছে? 162 ফুট উঁচু থেকে। শুনেছি ঝর্ণার আশেপাশে নাকি একটি কাপ থাকে, যেখানে কাপড় চোপড় বদলায়। তন্ময় হাতের ইশারায় কৌতূহল অরুকে দেখালো। মনে হচ্ছে পাথরের তৈরি একটা গুহা, ভয়ঙ্কর গুহা যার নাম কাপ। কি সুন্দর! সেখানে যাওয়া যাবে? আমি ঢুকে দেখতে চাই। বেশি করলে এক্ষুনি তোকে বের করে দিব। অরু মুখ ভ্যাংচালো আড়ালে। পরপর আবার বলল, তন্ময় ভাইয়া, আপনি এখানেই ঝর্ণায় দাঁড়িয়ে গোসল করেছেন? আমি শুনেছি এখানে গোসল করে। আমিও ভিজতে চাই। ঝর্ণায় যাবার রাস্তা বেশ দুর্গম এবং পিচ্ছিল। এখান থেকেই দেখ। কি? অরুর চোখজোড়া রসগোল্লার মতো বড় হয়ে গিয়েছে। যে কোনো সময় বেরিয়ে আসবে। এত কষ্ট করে জলপ্রপাতের সামনে এসে দূর থেকে দেখবে? এটা আদৌ সম্ভব? তন্ময়কে অগ্রাহ্য করে দ্রুত পায়ে যেতে নিয়েছিল। তন্ময় ধমকে উঠল, এই তুই দাঁড়া, ওখানে যাবি না বলছি। কেন? পানিতে না নামলে মজা কোথায়? ও আকাশ ভাইয়া। আকাশ চোখজোড়া পিটপিট করল। অরুর অসহায় চোখজোড়া লক্ষ্য করে বলল, পাথরগুলো পিচ্ছিল, তুই যেই তুরতুরি, পড়ে উল্টে পড়বি। না না, পড়ব না। ওই যে সাবিহা আপু যাচ্ছে, অয়ন ভাইয়া, দীপ্ত, সবাই যাচ্ছে, আমিও যাব। প্লিজ। কলি তো তন্ময়ের পাশে দাঁড়িয়ে, ও তো যাচ্ছে না, তুইও দাঁড়িয়ে থাক।
ওরও কলির দিকে তাকালো। তন্ময়ের পাশেই দাঁড়িয়ে আছে নতুন বউয়ের মতো। বিরক্ত ওরুর চোখজোড়া জলে চিকচিক করছে। অসহায় বেদনাময় মুখশ্রী দেখে তন্ময়ের শক্ত হৃদয় হয়তো কিছুটা নরম হলো। সাবধানে যা। ওরও মুহূর্তে হেসে এগিয়ে গেল। ঠিকই বলেছে তন্ময়, ভীষণ পিচ্ছিল, দুর্গমও বটে। অতি সাবধানে এক একটা স্টেপ নিতে হচ্ছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। ওরু জুতো জোড়া খুলে ফেলল। তন্ময় চেঁচাবে তার পূর্বেই ওরু তড়িঘড়ি করে পানিতে পা ভিজিয়ে দিল। ঠান্ডা পানি। সেখানে পা ভিজিয়ে রাখতেই মনটা ব্যাকুল হয়ে পড়ল। ওরুর থেকে বেশ কিছুটা দূরে সাবিহা। সাবিহার পেছনে অয়ন। সে ভয়ে আছে সাবিহা পড়ে যাবে বা কিছু একটা হয়ে না যায়। সাবিহা চারপাশ ঘুরে একটা পাথরে বসল। অয়ন পাশের পাথরে বসল। দুজনের চাহনি ঝর্ণায়। জলরাশি অবিরাম ধারায় নিচে পড়ছে। সৌন্দর্যের যেন কমতি নেই এখানে। যেখানে চোখ যায় সৌন্দর্য আর সৌন্দর্য। অয়ন হুট করে প্রশ্ন করল, তোমার পছন্দের প্লেস আছে যেখানে তুমি এখনও যেতে পারোনি, তবে যেতে চাও? ছোট ভাইয়া, পাহাড়ি অঞ্চলে যাওয়া হয়নি। অয়ন কেসে উঠল। ছোট ভাইয়া ডাকটা ভালোভাবে হজম হচ্ছে না। তবুও নিজেকে ঠিকঠাক রেখে বলল, আমি গিয়েছি বেশ কয়েকবার। অনেক ঘুরেছ দেখছি ছোট্ট ভাইয়া। অনেক ঘুরেছি, তবে তোমার সঙ্গে ঘুরতে পারাটাই সব থেকে প্রিয়। ওসব তুচ্ছ। তুমি সেলিংয়ের কাজ কেন করছো না? এভাবে মিঠাই মেরে কাস্টমার জোগাতে পারবে। তুমি সেই কাস্টমার হলে আমি মিঠাই মারতে রাজি। ধুর। অয়ন হাসল। শরীরের উপর অংশ নুয়ে হাতের মুঠোয় পানি নিল এবং সাবিহার মুখে ছুঁড়ে মারল। আচমকা আক্রমণে সাবিহার চোখ মুখ ভিজে গিয়েছে। এক ফোঁটা পানি ঠোঁটে পড়ে আছে, ঠিক মধ্যখানে। অয়ন সেখানেই বেকুবের মতো তাকিয়ে রইল। ওই পানির ফোঁটার উপর তার বেশ হিংসা হচ্ছে। দৃষ্টি সরাতে পারছে না যেন। সাবিহা বিষয়টি খেয়াল করেনি হয়তো। সে নিজেও পানি অয়নের গায়ে ছুঁড়ে মারল। অয়নের শার্ট অনেকাংশেই ভিজে গেল। সে হেসে সাবিহার দিকে আবারও পানি ছুড়ল। সাবিহাও ছুড়ল। দুজনের পানি ছোড়াছুড়ি একটা খেলায় পরিণত হলো। হাসি ঠাট্টা তামাশার মধ্যে সাবিহা ভুলে বসল তার সামনের ছেলেটি বয়সে তার থেকে ছোট। ভুলে বসল প্রতিবেশী পরিবার। এই মুহূর্ত শুধু তার এবং অয়নের। দীপ্ত অন্য পাশে যাবে। চারপাশে বাচ্চাদের দেখার মতো সুন্দর সুন্দর স্থান আছে। সাথে আছে পুতুলের মূর্তি। বেশ কিছু ভাস্কর্য রয়েছে বলা যায়। দীপ্ত সেগুলো দেখবে। আকাশ তাকে নিয়ে যাবে। সেই সময় তন্ময় বলল, কলিকেও সঙ্গে নে, ও জলপ্রপাত দেখতে তেমন ইন্টারেস্ট না। কলি দ্রুত মাথা দুলিয়ে বলল, না না, সমস্যা নেই, আমি আপনার সাথে থাকতে। তন্ময় তাকে কথা শেষ করতে দেয়নি। যাও, আকাশের সাথে যাও। আকাশ বলল, চলো, খুব সুন্দর চারপাশ। জলপ্রপাত এতক্ষণ দেখার মতো কিছুই না। কলি একদমই যেতে চাচ্ছে না, কিন্তু কি আর করার। চোখ মুখ অন্ধকার করে ওদের সাথে গেল। তন্ময় একাই দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি কিছুটা দূরের অরুতে নিবদ্ধ। অরু পাথর পেরিয়ে কিছুটা নামছে তো আবার উঠে আসছে। দুই হাতে পানি তুলে ছুঁড়ে মারছে, না হলে চারপাশের সৌন্দর্য উপভোগ করছে। হঠাৎ পেছন ফিরে দেখল তন্ময় এগিয়ে এসেছে। দুই হাত দূরে হবে তার থেকে। অরু একগাল হেসে পানি ছুঁড়ে মারল তন্ময়ের দিকে। তন্ময় নিজের মুখের সামনে হাত ধরে বলল, অরু। অরু থামল না। পুনরায় ঝুঁকে দুই হাতের সাহায্যে এক গাদা পানি ছুড়ল। পরপর আরও কিছু। মুহূর্তেই তন্ময়ের উপরের অংশ ভিজে গিয়েছে। তাও তার চোখে মুখে রাগের কোনো আভাস নেই। অরুর সাহস বেড়ে গেল। সে পাগলের মতো পানি ছুটতে লাগল। তন্ময় এক পর্যায়ে পাথর টপকে এগিয়ে যাচ্ছে অরুর দিকে। অরু হেসে সেখান থেকে যেতে নিয়েছে। কিছুটা গিয়েছেও।
কিন্তু তন্ময় একদম কাছে চলে এসেছে দেখে হন্তদন্ত ভঙ্গিতে ছুটতে নিয়ে পাথরে পা পিছলে পড়ে যায়। বেকায়দায় পড়ে আর্তনাদ করছে, চোখের পানিতে গাল ভিজে উঠেছে। তন্ময় তখনই চিৎকার দিয়ে দৌড়ে ছুটেছে, কিন্তু ধরতে সক্ষম হয়নি সময় মতো। দ্রুত পায়ে এসে অরুকে তুলতে চাইল, অরু উঠতেও পারছে না। অতপর অরুর ঘাড়ে এবং হাঁটুর নিচে ধরে পাজা কোলে তুলে নিল, যেখানে ব্যাগগুলো রাখা সেখানে এনে বসালো। অরুর হাঁটু ছুলে গিয়েছে, হালকা রক্তের দাগ উঠেছে প্যান্টের উপর দিয়ে, পায়ের পাতা ছুলেছে, সাথে হাড্ডি বেঁকেছে হয়তো, নাড়াতেও পারছে না। তন্ময় ধমকাতে গিয়েও ধমকালো না, রাগকে নিয়ন্ত্রণ করে পায়ে ছুতে যেতেই অরু পা সরিয়ে ফেলল। ব্যথা পাই। তন্ময় চোখ রাঙিয়ে পাটা টেনে নিজের দিকে আনল। দুই একটা মোচড় দেবে তার পূর্বেই অরু চিৎকার করে উঠল, মরে যাব, ধরবেন না একদম। অরুর হাত তন্ময়ের কাঁধ শক্ত করে চেপে ধরেছে, ব্যথার ভয়ে চোখ বন্ধ করে আছে, ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে, গাল বেয়ে চোখের পানি পড়ছে। তাকে তন্ময় কিছুক্ষণ দেখে বলল, চোখ খোল তো। অরু ভয়ে ভয়ে চোখ খুলল। তন্ময় বলল, এখানে আরেকটা ঝর্ণা আছে। সত্যি? কী নাম? পরিকুণ্ড ঝর্ণা। সেটাও খুব সুন্দর। আমরা যেতে পারবো না সেখানে? পারবো। 10 মিনিট হেঁটে গেলেই সেটা দেখতে পারবো। সত্যি? অরু খুশিতে হঠাৎ পরিবর্তন হওয়া তন্ময়কে একদমই খেয়াল করতে পারেনি। চোখ জোড়া জ্বলজ্বল করছে তার। স্বপ্নে বিভোর হঠাৎ পিনপিনে কষ্ট অনুভব করল, গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। পরপর তার পায়ে তন্ময় জুতো পরিয়ে দিল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, দেখি, উঠে দাঁড়াতো। অরু ভেজা নয়নে উঠে দাঁড়ালো, পা ঠিক হয়ে গিয়েছে। একটা মোচড় দেওয়ার জন্য কি ব্রিলিয়ান্ট অভিনয়টাই না করল। এত সুন্দর অভিনয় তন্ময় কবে শিখেছে? অরু কি গাধি? তার মানে সব মিথ্যে বলেছেন? না, ঝর্ণা আরেকটা আছে পাশে। চলুন যাই সেখানে। প্রমিস, আর দৌড়াদৌড়ি করব না, আপনার পাশে পাশেই থাকব। তন্ময় শক্ত চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ, যেন ওয়ার্নিং দিচ্ছে এটাই শেষবার। অবশেষে রাজি হলো। অরুকে নিয়ে সেদিকটায় হাঁটা দিল। হাঁটতে অরুর একটু কষ্ট হচ্ছে বটে, পা থেকে চিনচিনে ব্যথা অনুভব করছে। তন্ময় হঠাৎ তার বাম হাত অরুর সামনে এগিয়ে দিল, কিন্তু আজ হাত ধরতেও লজ্জাবোধ করছে অরু। পরপর বেশ কিছু লজ্জাজনক সিচুয়েশনে পড়েছে সে। অবশেষে ধীরে তন্ময়ের হাতের সাহায্য নিয়ে হাঁটতে লাগল। চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেল সেই আকর্ষণীয় ঝর্ণার সামনে। এই ঝর্ণা অন্যরকম সৌন্দর্যে ঘেরা, তবে এবার আর তন্ময় তাকে যেতে দেয়নি কাছে, দূর থেকেই দেখতে হচ্ছে। অরু বলল, আমাকে একটা ছবি তুলে দেবেন? না। না বলবেন না? এই যে এখানটায় দাঁড়াবো, আপনি পুরো ঝর্ণাসহ আমাকে তুলবেন, কেমন?